যে গাড়ি নিয়ে আসবে তাকে একটা লিংক জেনারেট করতে হবে, কিউআর জেনারেট করতে হবে। সন্ধে হলেই বলছে রোজ বেরোচ্ছে হাতি। তো এটা একদমই অ্যাক্সেসেবল এবং তোমরা এসো, আসলে বুঝতে পারবে যে ভুটান দেশটা কতটা সুন্দর, কতটা নিট অ্যান্ড ক্লিন। চিলাপাতার গল্পের আজই অন্তিম পর্ব। পায়ে হেঁটে এক্সপ্লোর তো থাকছেই, আজ তোমাদের নিয়ে যাব জয়গাঁও, ঘুরিয়ে দেখাবো ভুটানের ফুনচোলিংকে। যতগুলো জায়গায় শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে যাওয়া সম্ভব দেখাবো তোমাদের। সঙ্গে থাকবে বিকেলের সাফারি, একটা সারপ্রাইজ ভিজিট, চুটিয়ে আড্ডা, হাতির ভয়ের উৎকণ্ঠা, ভালোবাসার অত্যাচারে চিলাপাতায় এক অন্য রকমের সকাল। চিলাপাতা যে আমায় এবার এত কিছু দেবে সত্যিই কল্পনা করিনি। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। গুড মর্নিং। সময় বলছে সকাল 5টা 10, ক্যালেন্ডার বলছে 24শে মে 2025। আমি এখন চিলাপাতায়। সকালটা অসম্ভব সুন্দর শুরু হলো। এখন মেঘলা ওয়েদার, কালকে রাত্রে হালকা বৃষ্টি হয়েছে। প্রকৃতি আলাদাই একটা সিম্ফনি সবসময় তৈরি করছে, সব সময়। এবং প্রকৃতির নিজস্ব সুর আছে, রূপ, রস, গন্ধ আছে, তার আলাদাই চলন আছে। আমরা তো প্রকৃতিরই দান, আমরা নিজেরা মানুষেরাও তো প্রকৃতিরই পার্ট। তো সামহাউ আমরা আমাদের ব্যস্ত লাইফে সেই হারমোনি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এইরকম জঙ্গলে এলে, এরকম প্রকৃতির মাঝে এলে বোঝা যায় যে আমরাও কতটাই হারমোনির পার্ট। এবং ওই যখন যে ভালো লাগাগুলো কাজ করে, মনে হয় যে আবার নিজেকে খুঁজে পাচ্ছি, তার মানে প্রকৃতির সাথে আমরা মিশতে পারছি। আশা করছি বিভিন্ন রকম পাখির ডাক শুনতে পাচ্ছ, আমি টিয়ার ডাক শুনতে পাচ্ছি এদিকে। দুদিকেই মাঠ, ধান ক্ষেত, তার মাঝখান থেকে একটা সিমেন্টের রাস্তা চলে গেছে, কিছু দূর গিয়ে ওটা মাটির হয়ে গেছে। ওই যে গরুর দল মাঠে ঘাস খাচ্ছে, চড়ছে। ওইদিকে একজন গরু দিয়ে লাঙল চালাচ্ছে বোধহয়। এটাকে কি একটা বলে, আমি ভুলে গেছি, বাবার মুখে শুনেছিলাম এটাকে কি একটা বলে, গরু দিয়ে লাঙল জোত দেওয়া বা এরকম কিছু একটা বলে খুব সম্ভবত। বাবার মুখে অনেকদিন আগে শুনেছিলাম ছোটবেলা। যাই হোক, দারুণ দারুণ লাগছে। কিরে, এত দারুণ গাইড রে। হ্যাঁ, নিয়ে চল, কোথায় নিয়ে যাবি? ধান ক্ষেত নজরে রাখার জন্য একটা ওয়াচ টাওয়ার ছিল, এটা হাতি এসে ভেঙে দিয়ে গেছে। এখান থেকে মাটির রাস্তা শুরু হয়েছে, রাভা বস্তি সামনে, ওখানে কিছু একটা আছে। বড় বড় পাখি মনে হচ্ছে, বেশ বড় পাখি। এটা কি পাখি এগুলো? ময়ূর, 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 ময়ূর। ধান খেতে ময়ূর, ধান খেতে ময়ূর রয়েছে। ওই যে ওই যে ওই যে উড়লো, 4টে ময়ূর ছিল, আমাকে দেখে উড়ে পালিয়ে গেল। পুরো সবুজ হয়ে রয়েছে, পুরো কি অপূর্ব লাগছে। এরকম সবুজ চোখ ভালো করে দেয়, এরকম সবুজের মধ্যে এলে চোখ ভালো হয়। ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে, একদিকে মুরগির আওয়াজ, একদিকে জঙ্গলের পাখিদের আওয়াজ, আর আমি মেঠো পথ দিয়ে হেঁটে চলেছি। দারুণ অনুভূতি, দারুণ লাগছে। এই যে
এইবার ডুয়ার্সে এসে একটা নতুন জিনিস দেখলাম। আগে যেরকম ফেন্সিং দেওয়া থাকতো, এখন উপর থেকে ইলেকট্রিকের তার এইভাবে ঝুলিয়ে দেয়। কারণ ওরা বলছে এই ফেন্সিং গুলো দিলে হাতি গাছ এনে ফেলে ফেন্সিং ভেঙে দেয়। এই যে যেমন দিয়েছে এখানে, এখানে কিন্তু ফেন্সিং ভেঙে দিয়েছে। তো হাতিও কত চালাক, ও জানে এখানে ওর কারেন্ট লাগবে, সেই জন্য শুনে করে গাছ এনে আগে ফেন্সিং এর মধ্যে ফেলে, ভেঙে গেলে তারপর ক্রস করে। তো এই ঝুলে থাকলে ওইটা আর হাতি করতে পারবে না। একসাথে প্রচুর ময়ূর তান ধরেছিল, ক্যামেরাটা অন করতে করতে শেষ হয়ে গেল। কি রে, হ্যাঁ মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে আবার চলে আসছো, কি ব্যাপার? এরকম করলে খেলবো না। ওই যে গাছটায় দুটো ময়ূর বসে আছে, ওই যে শুকনো গাছটায়। গুড মর্নিং। প্রায় আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেছে কিন্তু আমি হাঁটছি, কিন্তু এখনো ওই দূরের যে গাছটায় ময়ূর দুটো বসে থাকতে দেখলাম, এখনো বসে আছে, এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে এখনো বসে আছে। চলো একটু কাছ থেকে লাঙল দিয়ে দেখে আসি। মাঠে নেমেছি, এই যে আল, এই যে ছোট ছোট ধান হয়েছে, তবে মাথা বার করেছে আর কি। দাদা কিন্তু গান গাইতে গাইতে লাঙল দিচ্ছেন আর ওদের সাথে কথা বলছেন। কি চাষ হবে দাদা এখানে? ধানের বীচি। এই ফ্রেমটাও কি অদ্ভুত না? খুব স্লো লাইফ এখানে, কারোর কোনো তাড়া নেই। প্রকৃতির গান শুনতে শুনতে কখনো মোরগের ডাক, কখনো হাট্টিমাটিম টিমের ডাক, কখনো কোয়েল, কখনো ময়না, ময়ূর। অসাধারণ লাগে। আর এত সবুজ এখানে, চোখ জুড়িয়ে যায় সবুজ দেখতে দেখতে। দারুণ দারুণ, অক্সিজেনের তো কোনো অভাব নেই। এই জন্য আমার এত ভালো লাগে জঙ্গল। জঙ্গলে এলে ওই যে ময়ূর ডাকছে। ঘরে ফিরে কিছু কাজ সেরে, ফাইলপত্র কপি করে, ব্রেকফাস্ট, স্নান সব সেরে ফাইনালি আমরা বেরোচ্ছি। ঘড়ি বলছে 9:40, আমাদের একটু বেরোতে দেরি হয়েছে, দাদারা খাচ্ছিল। তো যাই হোক, আমরা আজকে জয়গাঁও, ফুনসোলিং এই পার্টটা যাব। ভুটানের ভেতর আমরা 12-13 কিলোমিটার যাব। আরো হ্যাঙ্গিং ব্রিজ আছে একটা, সেই অবধি তো অবশ্যই যাব। চলো যেতে যেতে তোমাদের একটা দারুণ প্রোডাক্টের সন্ধান দিই। মানে প্রোডাক্টের সম্পর্কে আমিও রিসেন্টলি জেনেছি। যারা আমরা রেগুলার ট্রাভেল করি, বিশেষ করে লাগেজ নিয়ে ট্রাভেল করতে হয়, তাদের ক্ষেত্রে দেখেছি, প্লেনের ক্ষেত্রে এটা বিশেষ বেশি করে হয়। অনেক সময় এরকম দেখা যায় যে সে পৌঁছে গেল কিন্তু তার লাগেজ পৌঁছালো না, চেক ইনে আটকে গেল বা কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে একটা বিরাট টেনশন কাজ করে না? আর আমি নিজের ক্ষেত্রে বলতে পারি, আমি তো প্রচন্ড ভুলো। মানে আমি মানি ব্যাগ যে কতবার হারিয়েছি, আমার চাবির রিং তো হামেশাই হারায়। আমার মা বলে বাঁ হাতে কোনো জিনিস রাখলে নাকি মানুষ ভুলে যায়, তো আমার ক্ষেত্রে এটা প্রায়ই হয় আর কি। তো আমাদের মতো লোকেদের জন্য, যারা ভুলে যায়, তাদের জন্য এই প্রোডাক্টটা কিন্তু দারুণ হতে পারে। ছোট্ট একটা ডিভাইস, জিও ট্যাগ। এর দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে গো, যেটা অ্যান্ড্রয়েডের জন্য, আরেকটা হচ্ছে এয়ার, যেটা অ্যাপেল প্রোডাক্টের জন্য। এতটাই ছোট, এই যে এরকম হয় প্রোডাক্টটা। এটা হচ্ছে জিও ট্যাগ গো, এরকমই দেখতে হবে জিও ট্যাগ এয়ার। তো এইগুলো তোমরা চাবির রিং এর সাথে রাখতে পারো, ইনফ্যাক্ট পার্সে রাখতে পারো, ব্যাগে রাখতে পারো, ট্রলির মধ্যে রাখতে পারো। এগুলোকে কিন্তু ট্র্যাক করা যায়। ওই যে বললাম, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ফাইন্ড মাই ডিভাইস বলে একটা অ্যাপ্লিকেশন আছে গুগলের, সেখান থেকে তোমরা ট্র্যাক করতে পারবে। আর অ্যাপেলের ক্ষেত্রে তো আছেই ফাইন্ড মাই ডিভাইস, সেটা থেকে তোমরা তোমাদের লাগেজ বা যার সাথে এটা লাগানো আছে সেটা ট্র্যাক করতে পারবে। সবচেয়ে ভালো জিনিস, এটা কিন্তু গ্লোবাল প্রোডাক্ট, মানে বিশ্বের যে কোনো জায়গায় যাও
এই জিনিসটা একদম কাজ করবে। ধরো তুমি কলকাতাতে আছো, তোমার কোনো প্রোডাক্ট দিল্লিতে আটকে আছে, তুমি সেটাও ট্র্যাক করতে পারবে। ইনফ্যাক্ট দিল্লি কেন, যদি লন্ডনে থাকে সেটাও তুমি ট্র্যাক করতে পারবে। তো এতটাই ভালো প্রোডাক্টটা, এবং আরো ভালো জিনিস, কোনো অ্যাডিশনাল রিচার্জের ব্যাপার নেই, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আর চার্জও করতে হয় না। একটা ব্যাটারি থাকে এরকম গোল, যেটা ঘড়ির ব্যাটারি যেরকম হয় ওরকম ব্যাটারি। তো ওই ব্যাটারিগুলো চেঞ্জ করলেই তোমার প্রোডাক্টটা চলবে। আমি প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অ্যামাজনে এই প্রোডাক্টটা ওই 1500 টাকার কাছাকাছি পাওয়া যায়। তো যারা ইন্টারেস্টেড তোমরা চেক আউট করতে পারো। আর সবচেয়ে ইম্পর্টেন্টলি এই প্রোডাক্টটা কিন্তু এয়ারপোর্ট ফ্রেন্ডলি, মানে চেক ইন লাগেজ, ক্যারি লাগেজ, হ্যান্ড লাগেজ তুমি যেখানে খুশি এটা রাখতে পারবে, কোনো কেউ আটকাবে না। তো আমার মনে হয়েছে প্রোডাক্টটা অত্যন্ত ইউজফুল একটা প্রোডাক্ট। যারা আমার মতোই হারিয়ে ফেলো জিনিসপত্র, বা যারা, আবারও বললাম, যারা আমার মতো ট্রাভেল করো, যাদের লাগেজ ক্যারি করতে হয়, তাদের জন্য ভীষণই ভালো একটা প্রোডাক্ট। তোমরা ট্রাই করে দেখতে পারো। যাই হোক, আমার হাতে আর মাত্র একটা দিন। চিলাপাতায় 3টে দিন হুশ করে কিভাবে কেটে গেল, তাই না? আসলে সঙ্গ ভালো হলে সময়টাও দারুণ কাটে। ভাগ্যিস দাদারা ছিল। আমরা দালসিং পাড়াতে দাঁড়িয়েছি, কারণ ভুটানে যাওয়ার পারমিট এখানে একটা দোকান থেকে করাবে অমিত দা। চলো যাই, দেখি প্রসেসটা দেখি, ভুটানে ঢুকতে গেলে কি পারমিট করাতে হয়, কি কি খরচা, বা আদৌ কোনো খরচা আছে কিনা, গিয়ে দেখি। দীপশিখা কম্পিউটার্স। তো যেটা বুঝলাম, ভুটানে যারা একবার গেছো, যারা ঢুকেছো, তাদের অলরেডি কিউআর কোড তৈরি করা আছে, বায়োমেট্রিক অলরেডি ওদের কাছে রয়েছে। তাই সেকেন্ড টাইম গেলে আর তোমাকে বায়োমেট্রিক করাতে হবে না, তুমি ডাইরেক্ট অ্যাক্সেস পাবে, মানে পারমিট নিয়ে ডাইরেক্ট অ্যাক্সেস পাবে। কিন্তু যাদের প্রথমবার, তাদের কিন্তু ওখানে গিয়ে বায়োমেট্রিক লগ ইন করাতে হবে, না হলে কিন্তু ঢুকতে দেবে না। তো এটা একটা ব্যাপার। আর নিজের গাড়ি নিয়ে তুমি ঢুকতেই পারবে, আলাদা করে কোনো চার্জ লাগে না। এখন যেহেতু আমাদের মধ্যে আমাদের ড্রাইভার বিকিদার প্রথমবার, তো মনে হচ্ছে গাড়ি নিয়ে ঢুকতে সমস্যা হবে। সেক্ষেত্রে আমাদের বাইরে গাড়ি রেখে আগে যাদের প্রথম, তাদের বায়োমেট্রিক করে তারপর আবার ফিরে এসে গাড়ি নিয়ে ভুটানে ঢুকতে হবে। দেখা যাক আদৌ ভুটানে ঢুকতে পারি কিনা, সেটাই প্রশ্ন এখন। ওদিকে আজ বিকেলের সাফারিও বুক করা আছে, আমার প্রথম বিকেলের সাফারি। তার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড। তাই যে করে হোক আমাদের 3টের মধ্যে হোমস্টেতে ঢুকতেই হবে। আপাতত আমরা জয়গাঁওতে ঢুকে গেছি। যেটা মেন সমস্যা এখানে গাড়ি পার্কিং এর। গাড়ি পার্কিং এর জন্য প্রচুর হ্যাপা পোহাতে হবে আর কি। তো এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, গিয়ে ওদের বায়োমেট্রিক করাতে হবে, করে আবার ব্যাক করে এখানে আসতে হবে, এসে তারপর ভুটানে ঢুকতে হবে। এই মার্কেটটা দাঁড়িয়েই আছে ভুটানের উপর, ভুটানের ট্যুরিজম, যারা ভুটান দেখতে আসে তাদের উপর। জয়গাঁওয়ের মার্কেট ভীষণ ভীষণ জমজমাট। বড় বড় ব্র্যান্ড স্টোর থেকে শুরু করে স্ট্যান্ডার্ড দোকানে ঠাসা এই মার্কেট। এই হলো ভুটানের প্রবেশদ্বার। যারা গাড়ি বা বাইক নিয়ে ঢুকবে এটা তাদের জন্য। যেহেতু আমরা পায়ে হেঁটে ঢুকবো, তাই পিছন দিকের 3 নম্বর গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। প্রথমে আমাদের পুলিশ, তারপর ভুটানের পুলিশ আমাদের আধার কার্ড চেক করলো এবং তারপর সব দেখে আমাদের ঢুকতে দিল। বাইরে এরা সাইট সিং করাবে বলে দাঁড়িয়ে। চলো রেটটা একবার জেনে নেওয়া যাক। कितना आप लोग का 2 घंटा ज्यादा लगेगा, तो वाटरफॉल जाने से 2000 एक गाड़ी का। कितना आदमी? हम लोग 4 आदमी हैं। 4 आदमी ठीक है, एक गाड़ी में ठीक है जाएगा। তাহলে জেনে নিলে 4 জনের গাড়ি কিরকম নেয় সাইট সিং এর জন্য। তোমরা আর একটু দরদাম করো অবশ্যই, তবে আমাদের তো গাড়ি আছে, তাই গাড়ি নিয়ে আসার কি প্রসিডিওর একবার জেনে নিই। আমাদের বায়োমেট্রিক হয়ে গেছে, তো তারপর এক্সিট করে বেরোতে হচ্ছে দাদাদের। গাড়ি নিয়ে আসবে, এবার যে গাড়ি নিয়ে আসবে তাকে একটা লিংক জেনারেট করতে হবে, কিউআর জেনারেট করতে হবে। তো যে কিউআর কোডটা জেনারেট করতে হবে সেটা গুগলে টাইপ করতে হবে bms.iiimi.gov.bt। এইটা গুগলে লিখে লিংকে ক্লিক করে একটা কিউআর কোড জেনারেট করতে হবে। তারপর তোমরা বেরিয়ে গাড়ি নিয়ে ঢুকতে পারবে। কিউআর কোড জেনারেট করলে গাড়িতে ড্রাইভারের সাথে একজনকে পারমিট দেয়। তো সেটা ওখানে ড্রাইভার ডিটেলস আর এবং প্যাসেঞ্জার ডিটেলসে দেওয়ার পর সুব্রতদা আর বিকিদা চলে গেল, আমি অমিতদা আমরা এখানে রয়ে গেলাম।
আমাদের কিন্তু পেডেস্ট্রিয়ান যে এক্সিট ওয়ে সেটা দিয়েই বেরোতে হবে, গাড়ি আর প্যাসেঞ্জার যারা তারা নর্মাল গেট দিয়ে বেরোবে, কিন্তু আমাদের আবার এখানে নেমে প্যাসেঞ্জার পেডেস্ট্রিয়ানের এক্সিট ওয়ে দিয়ে বেরোতে হবে। মানে যে যেভাবে ঢুকবে তাকে সেভাবেই বেরোতে হবে। আরও একটা জিনিস, ভুটানের তেলের দাম কিন্তু সাংঘাতিক কম। তো ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলের গাড়ি এই যেগুলো দেখছো এগুলো সব ম্যাক্সিমাম কিন্তু তেল ভরাতেই এসছে। এই যে ওয়েস্ট বেঙ্গলের প্রচুর গাড়ি রয়েছে, এরা সবাই এই পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে আবার বেরিয়ে যাবে। খুব কম করে হলেও 30-40 টাকা পার লিটারে একটা ডিফারেন্স আছে আর কি। তো তোমরা কাছাকাছি এলে যদি এই চত্বরে আসো, গাড়ির তেল কিন্তু ভরিয়ে নিয়ে যেও, বেশ সস্তা এবং সাশ্রয় হবে। বিশ্বাস করো, দেখে অবাক লাগে শুধুমাত্র একটা গেটের এপার ওপার। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে জয়গাঁও আর ফুনসোলিং এর তফাৎ আসমান জমিন। ভুটানের মানুষজন সত্যিই তাদের জায়গা সম্পর্কে অনেক বেশি সচেতন আমাদের থেকে। যাই হোক, আধার কার্ড দেখিয়ে আমরা যারা এন্ট্রি করলাম তাদের জন্য লিমিটেড কিছু সাইট সিইং আছে। পুরো ভুটান ঘুরে দেখার জন্য আলাদা পারমিট লাগে, সেটা যখন ডেডিকেটেড ভুটান সফর হবে তখন দেখাবো। আপাতত চলো হ্যাঙ্গিং ব্রিজ থেকে একটু ঘুরিয়ে আনি তোমাদের। ওই যে আমুচু ব্রিজ, ওটাই হ্যাঙ্গিং ব্রিজ। দূরত্ব আর মাত্র 4 কিলোমিটার। ভুটানের রাস্তার সাথে সিকিমের রাস্তাঘাটের অনেক মিল কিন্তু, তাই না? ওই যে আমুচু ব্রিজ বা হ্যাঙ্গিং ব্রিজের প্রথম দর্শন পাওয়া যাচ্ছে। এইটা হলো সেই হ্যাঙ্গিং ব্রিজ, ভুটানের হ্যাঙ্গিং ব্রিজ। নিচে বয়ে যাচ্ছে স্রোতস্বিনী তোরসা। দারুণ লাগছে, অ্যাম্বিয়েন্সটা এত ভালো, এত ভালো। রোদ থাকলে কিন্তু কষ্ট হতো, কারণ গরম আছে এখন, এটা মে মাস, গরম আছে। কিন্তু এই যে মেঘলা ওয়েদার আর ফুরফুরে হাওয়া, দারুণ দারুণ লাগছে, কোনো কথা হবে না। তোমরা যারা আসবে চিলাপাতা ইকো হাটে, সেখান থেকে এই ফুনসোলিং কিন্তু মাত্র 1 ঘন্টার দূরত্বে। তো এটা একদমই অ্যাক্সেসেবল, এবং তোমরা এসো, আসলে বুঝতে পারবে যে ভুটান দেশটা কতটা সুন্দর, কতটা নিট অ্যান্ড ক্লিন। মানে জাস্ট জয়গাঁও থেকে ভুটানে ঢুকলাম, 100 মিটারের মধ্যে যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হতে পারে সেটা তোমরা আসলেই বুঝতে পারবে। দারুণ দারুণ, কোনো কথা হবে না। এখানেই 1টা বেজে গেল, হাতে বেশি সময় নেই। চলো তোমাদের ঝটপট গুম্ফাটাও একবার দেখিয়ে আনি। ওদিকে সাফারিও আছে, তো ওটা মিস করা যাবে না। তখন বলছিলাম না, ভুটানে পেট্রোল প্রাইস অনেকটা কম, 30-40 টাকা। 30-40 টাকা না, 50 টাকা, 56 টাকা এখানে দাম। আমাদের ওখানে 106 চলছে এখন, এখানে 56, মানে 50 টাকার ডিফারেন্স। তোমরা যারা আমার আগের বছরের বাইকে ডুয়ার্স ট্রিপটা দেখেছো তারা কিন্তু এই রাস্তাটা একটু হলেও চিনতে পারবে, কারণ এই রাস্তা দিয়ে আমি আর প্রীতম বাইক নিয়ে কিছুটা এগিয়েছিলাম। তবে বেশি সাহস করে বেশি দূর যাইনি, আজ যাচ্ছি। চলো, গুম্ফাতে প্রায় পৌঁছে গেছি আমরা। অ্যাকচুয়ালি টিকিটে লেখা আছে এই গুম্ফা, যেটা আমরা গুম্ফা বলছি, এটার নাম হচ্ছে রিনচেনজিং খারেপান্ডি গোয়েম্পা, GOENPA। তো গোয়েম্পা 30 টাকা করে টিকিট পার হেড। বেশ বড় এলাকা নিয়ে এই পুরো গোয়েম্পা বা গুম্ফা চত্বরটা। ওই দিকটা হচ্ছে গুম্ফা, আর এটা একটা লোকালদের পিকনিক স্পট টাইপের জায়গা আর কি। এখান থেকে দারুণ ভিউ আছে। আহা, এখান থেকে এই হচ্ছে ভিউ, দারুণ, क्या बात है। ওটা জায়গা শহরটা দেখা যাচ্ছে। लेफ्ट साइड जाना पड़ेगा, राइट साइड से। हाँ, मंदिर को ऑल टाइम राइट साइड, राइट। थैंक यू। ओह, की व्यू, फाटाफाटी। आहा, क्या बात। এই যে
সমতল থেকে পাহাড়ে উঠছে, এই পুরো এটা সমতল, এখান থেকে আস্তে আস্তে এই যে কার্ভ, একটা পুরো কার্ভ উঠছে, অসাধারণ। মানে আমি এরকম দেখিনি, এইখান থেকে ফার্স্ট আমি এই ভিউটা দেখছি, কখনো এইভাবে একটা এরকম কার্ভ আমি উঠতে দেখিনি। একদম পুরো গ্রাফিক্যাল, আমাদের গ্রাফের রিপ্রেজেন্টেশন হতো সেরকম কার্ভ একটা। তোমরা তো জানোই আমার মনাস্ট্রি, গুম্ফা বা গোয়েম্পা যাই বলো, তার অ্যাম্বিয়েন্স বা আবহ কত ভালো লাগে। এই গুম্ফাটাও তার ব্যতিক্রম নয়। সঙ্গে দোসর জয়গাঁওয়ের বার্ড আই ভিউ, চমৎকার জায়গা। এবারের মতো ভুটান দর্শন এই পর্যন্ত। ঘড়ি বলছে 1:55। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ইকোহাটে পৌঁছাতেই হবে। 4টে থেকে সাফারি শুরু। আমরা রিসর্টে ঢুকলাম 3:30। কোনো মতে নাকে মুখে দুটো খেয়ে বেরোচ্ছি আবার বিকেলে সাফারি করতে। দাদা চলে এসছেন। মোটামুটি 1.5 ঘন্টার সাফারি, আর সাফারি শেষে রাভা ডান্স। চলো 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 চলো, ওঠা যাক। আবারও নিয়ম অনুযায়ী আমাদের আগে ফরেস্ট অফিস যেতে হবে, ওখান থেকে পারমিট নিয়ে তারপর সাফারি শুরু। এই বিকেলের সাফারিতে দেখলাম গাড়ির চাপ একটু বেশি, কারণ এটাই লাস্ট সাফারি, আর সাফারি শেষে রাভা ডান্সও থাকে। যাই হোক, সব ফর্ম্যালিটিস সেরে চিলাপাতায় প্রবেশ করলাম আমরা। শুরু হলো আমাদের এবারের শেষ সাফারি। আচ্ছা, আজকে একটা ভালো জিনিস হয়েছে। আমি তো কম দিন হলো না সাফারি করছি, তবে এই প্রথম এমন একজন গাইড পেলাম যে সত্যি সত্যি জানে সে কি কাজটা করছে এবং ভালোবেসে করছে। টিঙ্কু কারজি দা, এই মানুষটা ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করা লোক, কিন্তু চাকরি বাকরি নেই। এর আগে, করোনার আগে উনি ইন্টারন্যাশনাল গাইডের কাজ করতেন অরুণাচলে, তো করোনার পর সেটাও বন্ধ হয়ে যায়। তো এখন উনি এখানে ফরেস্ট গাইডের কাজ করছেন, এবং এটাকেও যে উনি ভালোবাসেন সেটা বোঝা যাচ্ছে। আমরা কথা বলে তাই বুঝলাম যে জঙ্গলের প্রতি ভালোবাসা রয়েছে বলেই উনি এই কাজটা করছেন। যে লোকটা দিনে পার ডে 3000 টাকা কামাতো একটা সময়, সেই লোকটা এখন 350 টাকার গাইডের কাজ করছে। ভালোবাসা ছাড়া এটা সম্ভব না। ড্রাই সিজনে যখন গাছগুলো ড্রাই হয়ে যাবে, তখন কোন দিকে ওরা মুভমেন্ট করবে? ওয়াটার বডি, কিছু এভারগ্রিন, হ্যাঁ, আন্ডারগ্রোথ যেখানে থাকবে সেখানে সাইটিংটা ভালো হয়। সেই সময়টা হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ দিকে। মানে এই সময়টা সাইটিং ভালো, 100% সাইটিং খুব ভালো হয়। তো বুঝলে, যদি সাফারি করতে চাও তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়টা। আর যদি প্রকৃতিকে এনজয় করতে চাও তার জন্য নির্দিষ্ট কোনো সময় হয় না, সারা বছরই তুমি জঙ্গলকে এনজয় করতে পারবে। ইনফ্যাক্ট আমি তো বলবো বর্ষায় একবার ডুয়ার্সে এসে দেখো, পাগল হয়ে যাবে, শুধু সাফারিটা বন্ধ থাকে। এটা বাংলায় রাম সুপারি গাছ বলা হয়, সাইন্টিফিক নাম হলো মাইরিস্টিকা নিকা। কোন রাম সুপারি গাছ? এই যে এই গাছটা নাম হলো মাইরিস্টিকা নিকা। আচ্ছা, মাইরিস্টিকা নিকা, হ্যাঁ। চলো, এই পোর্শনটা আপনার রেইন ফরেস্ট কিং কোবরার জোন। কিং কোবরা জোন, এই সমস্ত কিং কোবরা পাইথনও পাওয়া যায়, বার্বিস পাইথন। আচ্ছা, পাইথন যে আমরা বিকেলের সাফারিটা যে ভালো কাটবে সেটা মন বলছিল, কিন্তু টিঙ্কুদার সহচর্যে সেটা দারুণ কাটছে। অনেক নতুন নতুন কিছু জানতে পারছি জঙ্গল সম্পর্কে, যেটা জঙ্গলের প্রতি আমার আগ্রহ, ভালো লাগা আরো অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা জঙ্গলের মাঝখানে গাড়ি দাঁড় করিয়েছি, তার কারণ অসম্ভব ঝিঝি ডাকছে। এতদিন আমি বলতাম ঝিঝি ডাকছে, আজকে একটা নতুন জিনিস জানলাম, এটা নাকি ঝিঝির ডাক না। এটা কি দাদা? এটা ঝিঝি পোকা বাংলাতে বলা হয়, ইংরেজিতে ক্রিকেট বিটেল বলা হয়। অ্যাকচুয়ালি এটা ডাকছে না, এটা হ্যাঁ, পা এবং ডানার যে ঘর্ষণের যে ভাইব্রেশন না, এটা আওয়াজ। এটা ওদের মেটিং টাইম হচ্ছে, ফিমেলকে অ্যাট্রাক্ট করা হচ্ছে, তার জন্য রাবিং করে করে ফিমেলকে অ্যাট্রাক্ট করাচ্ছে। এটা আচ্ছা, এই অবস্থায়। মানে এটা অন্য সময় ডাকে না? না না না, মেটিং টাইম না ওদের। আচ্ছা, শুনলে, মানে এটা কিন্তু আমাদের জানাই ছিল না, ভাবতেই পারি না এগুলো। যাই হোক, চলো, অনেক কিছু জানতে পারছি দাদার থেকে, ভালো লাগছে খুব। সঙ্গী, সফর সঙ্গী যদি ভালো হয়,
সফর এমনি ভালো হয়। তো আমরা আচ্ছা, আমাদের সাথে নতুন দাদা জয়েন করেছে। দাদা, আমি যে গাড়িতে এসেছিলাম শিলিগুড়ি থেকে, জানো তোমরা, আমরা ট্রেন মিস করেছি, এই দাদার গাড়ি ছিল। এই ডুয়ার্স ট্রিপে আমার আরো বড় প্রাপ্তি এই দাদাদের বন্ধুত্বকে কাছ থেকে জানার সুযোগ পাওয়া। সত্যি বলছি, হিংসে হয় ওদের দেখে। বন্ধুত্ব হলে এরকমই হওয়া উচিত, নিখাদ নির্ভেজাল বন্ধুত্ব। দাঁড়াও একটু, দাঁড়াও। কোন কি হাতি? চলো চলো চলো, জঙ্গলি হাতি। ওই দাদারা বললো সামনে জঙ্গলি হাতি আছে, দেখা যাক আছে কিনা, কারণ সামনে 4টে গাড়ি, 4টে না আরো বেশ কয়েকটা গাড়ি গেছে। তো আমার ধারণা কপাল খুব ভালো না থাকলে দেখা যাবে না, দেখা যাক। চলো। হাতি চেস করছি বটে আমরা এখন, তবে মনের একটা পার্ট কিন্তু তীব্র প্রতিবাদও করছে, বলছে কি দরকার এত পাকামি করার। যাই হোক, সিসি লাইনে এসে গেছি, এখনো কিন্তু আমরা কোনো হাতিরই সন্ধান পাইনি। চলো, লাস্ট অপশন রয়েছে ওয়াচ টাওয়ার, দেখা যাক ওখানে গিয়ে কিছু পাওয়া যায় কিনা। না, ওয়াচ টাওয়ার আমাদের নিরাশ করেনি। বহু দূরে ওই যে দেখো, 5-6টা হাতির একটা দল দেখা যাচ্ছে। ওই যে গতদিন সকালে দেখা গন্ডার আর তার শাবক আবারও ধরা দিল আমাদেরকে। ওই দেখো আরো একটা নিঃসঙ্গ গন্ডার। আর ওই যে একটা দলছুট হাতি। তাহলে মোটামুটি এক্সপিডিশন কিন্তু ভালো মতো সাকসেসফুল। দেখা যাক আর কি কি পাওয়া যায়। এরপর রাভা ডান্স রয়েছে, চলো যাই, আস্তে আস্তে বেরোই। অনেকক্ষণ কাটালাম এই গ্রাসল্যান্ডে, তাও এখনো চোখ চালাচ্ছি যদি কিছু দেখা যায়। তবে এই এনকাউন্টারটা একদমই আনএক্সপেক্টেড ছিল। দুটো ইন্ডিয়ান গড়, বা আমরা যাদের বাইসন বলে চিনি, আমাদেরকে বিদায় জানাতে এসেছিল রাস্তার উপরে। এবার চলো যাওয়া যাক। ওদিকে রাভা ডান্স আছে, যা স্থানীয় সংস্কৃতির বাহক, কিছুতেই মিস করা উচিত হবে না। এই যে গানটা ওরা করছে, এটা ওদের মাছ ধরার গান। সদ্যই শেষ রজনী। এই অ্যাম্বিয়েন্সকে ভীষণ মিস করব, ভীষণ মিস করব। 3 দিন যে কিভাবে কাটলো বুঝতেই পারলাম না, দারুণ মজা করলাম। আর দাদাদের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে, মানুষগুলো ভীষণ ভালো। ব্যবসায়িক মেন্টালিটি সত্যি কথা বলতে একদমই নেই, যেটা আমার আরো ভালো লাগলো। আন্তরিক প্রচেষ্টা রয়েছে সবসময় সবকিছু ভালো করার। এবং এরকম একটা জায়গায়, এরকম একটা রিসর্ট সত্যি ভালো। রিসর্ট বললে ভুল হবে, ওনারা নিজেরাই হোমস্টে বলছেন, বাট রিসর্টের মতো একটা অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে রয়েছে। আওয়াজটা শুনলে খুব সম্ভবত হাতি বেরিয়েছে, ফাটাচ্ছে, বোম ফাটাচ্ছে। তো জায়গাটা বুঝতে পারছো, মানে এখানে দারুণ দারুণ, মানে এক তো জঙ্গলের কাছে, আর খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। তোমরা চাইলে আসতে পারো এবং এসে জানিও। কারেন্ট গেল, চলো। মানে পরপর 2টো আওয়াজ হয়েছে, মানে 2টো চকলেট বোম ফাটলো, মানে নিশ্চয়ই। ওই যে আরেকটা, কোন দিকে আওয়াজ দেখে ওইভাবে আওয়াজ তো এইদিকে মনে হচ্ছে, কিন্তু আলোটা আসার পরে গেলে ভালো হতো। এই অন্ধকারের মধ্যে যাওয়া বুঝতে পারবা না কোন দিক দিয়ে হুশহাস করে বাড়াবে। সন্ধে হলেই বলছে রোজ বেরোচ্ছে হাতি। সোজা মারো, সোজা সোজা, এখানে থাকবে না।
থাকে এদিকে। যেও না, যেও না। মাইকিং করলো, কি বললো? মানুষজনকে মারছে কি? মানুষ ধরতে মারতে হাতি দৌড়াদৌড়ি করতেছে ওইদিকে। তাই এদিকে না এদিকে? একদম ভয়, ওইদিকে ওইদিকে। এখন এদিকেও আসতে পারে, বলা যায় না। ওইদিকে থেকে খাদেছে পটকা পাঠাচ্ছে কোন দিকে? এদিকে না, ওইদিকে ফাটকা ফাটাইছে। বাপরে বাপ। ভাবতে পারছো এই জায়গাতে এরকম দৌড়াতে দৌড়াতে দেখছি। মানে বোঝা যাচ্ছে, বুঝতে পারছো কতগুলো চকলেট ফাটলো। মানে ভয় করছে, সাংঘাতিক ভয় করছে। আমরা মানে সাহস করে এগোচ্ছি না বা মজা করার জন্য বেরোইনি, আমরা জাস্ট অনেক দূরে ফাটছে, কোথায় ফাটছে সেইটা আন্দাজ করার জন্য বেরিয়েছি। এখানে কিন্তু এরকম সময় বেরোনো প্রচন্ড রিস্কি, ভুলেও বেরিও না তোমরা। ওই যে বলছিলাম, একদম মানে এখানে বিশেষ করে গাইড ছাড়া, সিঞ্চুদাকে ছাড়া এখানে বেরোনোই যাবে না। একদিকে হাতি বেরোনোর উৎকণ্ঠা যেমন কাজ করছে, অন্যদিকে চিলাপাতার শেষ সন্ধ্যের বিষণ্ণতা একটু একটু করে গ্রাস করছে। মনে হচ্ছে আর কটা দিন হাতে নিয়ে এলে কি খুব ক্ষতি হতো। যাক, আফসোস করে কি লাভ বলো, তার চেয়ে যতটুকু আছে, যা আছে তাকেই চেটেপুটে আস্বাদন করি। যেমন ভাবা তেমন কাজ। শুরু হলো ভূতের গল্পের আসর। একেতে জঙ্গলের আবহ, তার উপর খড়ের চালের নিচে হলুদ বাল্বের আলোয় গোল টেবিলে ভূতের গল্প উইথ চা। আহা! তারপর দাদাদের আবদারে আমার একটা হেডে গলার গান শোনালাম। আমার গান যে দাদারা এইভাবে শুনবে সত্যি ভাবিনি। কিছু কথা জোগানো হয়ে মাঝে যদি ফিরে দেখা যায়। প্রাপ্তির ঝুলিতে অনেক কিছু অ্যাড হয়ে যাচ্ছে পরপর। যাই হোক, দিব্যেন্দু দা আমার ভিডিও পছন্দ করেন এমন একজন মানুষ। তো উনি ওনার শ্বশুরবাড়ি সোনারপুরে এসছে, চিলাপাতার পাশেই। তো ওনার শালাবাবু আমাকে দেখেছে, হোটখোলা জিপে আমি অ্যাকশন ক্যামেরা নিয়ে যাচ্ছি, তাই ফোন করে চলে এলো। দাদা সেদিন দেখেছিলাম তোমাকে, এই গাড়িতে আমি উপরে দেখেছিলাম। এই তো এই গাড়িতে। হ্যাঁ, তুমি সঙ্গে যে দেখা হবে এটা ভাবতে পারিনি। থ্যাংক ইউ। ভাবতেই পারিনি। আমার জামাই বাবু আমার আসছে, আমি বলছি যে মনে হচ্ছে সঙ্গদাকে, মনে হচ্ছে না, আমি বলছিলাম যে সঙ্গদাকে আমি দেখেছি গাড়ির ছাদে। আমার তো সামনে স্কুল, একদম আচ্ছা একদম জঙ্গলের মধ্যে স্কুল, জঙ্গলের ভেতর দিয়ে আমি যাই। তো আমি বললাম দাঁড়াতো এসএমএস করে কি খবর। হ্যাঁ, শ্বশুরকে রাখতে আসলাম। দাদা থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগলো। যাবো নিয়ে তাই বললাম ক্যান্সেল। হ্যাঁ, মানে যাওয়া ক্যান্সেল। আমি জামাইবাবুকে বলেছি যে সঙ্গদাকে বসো না, বসো না, বসো, এসো, বসো 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 বসো। আমি বলছি সকালবেলা কি প্রোগ্রাম? সকালবেলা সাইট সিং করবো, মানে হালকা আশেপাশে ঘুরবো, এছাড়া কোনো প্ল্যান নেই। তাহলে আমরা প্ল্যান বানাই। এই রে, দেখেছো আমি বললাম না, আমাদের প্ল্যানে কাজ হবে কালকে সকালবেলা। হ্যাঁ, এই যে দিব্যেন্দু দা, আমরা কালকে সকালে চলে। দাদার নাম কি? তন্ময়। তন্ময় দা, দাদার নাম অপু দা। দাদার স্কুল একদম কোর এরিয়াতে, তো প্রায়শই স্টুডেন্টরা আসে না, বলে বাইসন, তারা বাইসন দাঁড়িয়ে আছে রাস্তায়, হাতি দাঁড়িয়ে আছে রাস্তায়। অনেক সময় স্কুলে স্টুডেন্টই আসে না। দাদা বলছে ছোটবেলায় দাদা লেপার্ডের তারা খেয়েছে। আমি সেই গল্পটা একটু শুনবো, বলো তো। সেটা ছিল আমরা যখন 11-এ পড়ি, 2001 সালের ঘটনা। আমরা তখন চিলাপাতা ফরেস্টে ঘুরতে আসতাম সাইকেল নিয়ে। তখন এত রেস্ট্রিক্টেড ছিল না, ঠিক আছে? তো আমাদের ছোটবেলা থেকে আমাদের বড়দের কাছে গল্প শুনতাম নল রাজার। হ্যাঁ, নল রাজার গল্প, যেটা চিলাপাতার ভেতরে আছে। ভেতরে বলতে এদিকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তো ওই বয়সে তো একটা পুরনো একটা ইতিহাসের গল্প শুনলেই মনে হয় না ওখানে কি আছে, আমরা গুপ্তধনও থাকতে পারে। হ্যাঁ ঠিক, হ্যাঁ, অনেক গল্প পড়ে, অনেক। দাদা নাও, চা নাও, চা নাও, চা নাও। তো আমাদের যারা ক্লাসমেট ছিল সবাই মিলে আমরা সাইকেল নিয়ে ওখানে ঢুকি। তারপরে সাইকেলটা এখানে রেখে তারপরে আমাদের মিশন হয় ভেতরে যাব, কি আছে দেখবো। অনেকে বলে ওখানে গুহার মতো কিছু একটা নাকি আছে, কেউ বলে নদীর মতো আছে, কেউ বলে হ্যাঁ, কেউ বলে পুকুরের মতো আছে। আমাদের ওইটাই দেখার ইচ্ছে। তো এরকম একটা জায়গা হবে, আর ওখানে কিন্তু ছায়া কিন্তু সবসময় থাকে, রোদ পড়ে না বললে হবে, এত ডেন্স ফরেস্ট। হ্যাঁ, তো একটা ওয়াল,
ওয়ালের পরে নিচটা অন্ধকার দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওই পাশে কি আছে গর্তে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ওই ওয়ালটার উপরে পড়েছিল একটা বড় গাছ এরকম আর কি, ব্রিজের মতো, ঠিক আছে। তো ওটা ব্রিজের মতো মনে হচ্ছে, ওটাতে উঠবো আমরা। তারপরে ওটাতে যেই উঠতে গেছি ওদিক থেকে ওই অন্ধকার থেকে গোঙানের আওয়াজ পেলাম। মানে বাচ্চা টাচ্চা ছিল বোধহয় ওখানে লেপার্ডের নাকি? না লেপার্ড কিন্তু মানুষকে অ্যাটাক করে না, আমি যতদূর জানি। প্রথম 2 একবার মনে হলো যে কিছু বোধহয় অন্য কিছু আওয়াজ হবে, 2 এক পা আগাই, যত আগাই তত গোঙানিটা প্রকট হয়, ঠিক আছে। তারপরে লাস্ট যখন কেউ বলে ভাই এটা একটা বাঘ লেপার্ড, তখন তো বাঘ নামে জানি আমরা, লেপার্ড আর এত প্রকারভেদ জানি না। তারপরে যা অবস্থা হয়, কে জুতো কেউ সাইকেল কোথায় কি ফেলে দিয়ে, তারপর থেকে ওই এতে আমরা না, লোক আমাদের বলতো যে ওখানে গুপ্তধন আছে, এই আছে, যেখানে সাপ পাহারা দেয়, বাঘে পাহারা দেয়। প্র্যাকটিক্যাল হওয়ার পর থেকে আমরা ভেতরে যাই, বাট ওই এরিয়ায় আর যাই না। একটা লোক বলছিল যে হাতি অনেক যেগুলো পোষ্য আর কি, যেগুলো আর কি ও হাতিগুলো নিয়ে অনেকে ফরেস্ট রেঞ্জারের লোকজন অন্য হাতিকে ধরতে বা ইয়ে করতে, ওই হাতিগুলো ছাড়া পেরে নাকি ওরা দলে নেয় না। এই হাতিগুলো মাথা খারাপ, ওরা দেখতেই পারে না, ওদের গায়ের গন্ধই নাকি। এক্সাম্পল বলি আমরা, ভোরে আহা মাহার কাহালা বাহারি আহাইছে পীরা দিলে কালা মাহাটিত বইসে মোর প্রাণ কাহালাহারে। যে সন্ধেটা মন খারাপের মেঘ জমাতে শুরু করেছিল, হঠাৎ অনুভব করলাম এই আন্তরিকতা, ভালোবাসা, এত ভালো সঙ্গতে সেই মেঘ কখন যেন কেটে গিয়ে চাঁদ তার জ্যোৎস্না ছড়াচ্ছে মন আকাশে। ভীষণ ভীষণ ভালো কিছু অনুভূতিরা ভিড় জমাচ্ছে স্মৃতি সিন্ধুকে। তোমরা গেলে গিয়া হাসিবে মোর মাহুত বন্ধুরে, তোমরা গেলে গিয়া হাসিবে মোর মাহুত বন্ধুরে। চলো, টাটা 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 দাদা, খুব ভালো লাগলো, কালকে দেখা হচ্ছে, চলো। বাইরে বেরোবি তোরা? চল চল, বাইরে বেরোবে বলে অপেক্ষা করছে বেচারা। আয়, যা বাইরে যা। আমাদের এই ধান্দা আগে বলবে না, খালি চিৎকার চেঁচামেচি করছে। গুড মর্নিং, এখন বাজে 5:45। আমি দিব্যেন্দু দাদের জন্য ওয়েট করছি। দিব্যেন্দু দা আসছে গাড়ি নিয়ে। সামনে বসি। তন্ময় দা চালকের আসনে, দিব্যেন্দু দা। চলো, আমাকে বেসিক্যালি ইলোপ করে নিয়ে যাচ্ছে। চলো। ভালোবাসার ভাষা বোধহয় এটাকেই বলে, যে মানুষগুলোর সাথে জাস্ট একটা সন্ধ্যের পরিচয় বা একটু হোয়াটসঅ্যাপে কথা, সাক্ষাতে মনে হলো যেন কত দিন ধরে তারা আমায় চেনে এবং তাদের কাছে আমার গুরুত্ব কতটা সেটা অনুভব করতে পারছিলাম পরতে পরতে। এই সম্মান, এই ভালোবাসার আমি কতটা যোগ্য আমি সত্যিই জানি না। আমি আপ্লুত, আমি কৃতজ্ঞ। তো আমরা প্রথম দাঁড়ালাম, এটা হচ্ছে সিসামারাই নদী সামনে, আর আমরা সিসামারায় এসছি। প্রচুর নাম শুনেছি জায়গাটার, এর আগে আসা হয়নি। তো থ্যাঙ্কস টু দিব্যেন্দুদা, তন্ময়দা, অপুদা। এই আতিথেয়তা আমি কোনোদিন ভুলবো না, মনে থাকবে যতদিন আমি থাকবো, ততদিন এই আতিথেয়তাটাও মনে থাকবে। এই হচ্ছে সিসামারাই নদী। এখনো মানে ওই নদীর নিচে নামলাম। দারুণ পরিবেশ, দারুণ পরিবেশ, ক্যা বাত। আমার প্যান্ট তো উঠেই না। ও দারুণ দারুণ। জলটা দেখো না, ঠান্ডা জল একদম। খালি জলটা খালি জাস্ট পা নামাও। চেমু ইমোবাইল জল, ও বাপ, ঠান্ডা জল। অসাধারণ অসাধারণ অ্যাম্বিয়েন্স, অসাধারণ প্রকৃতি, আর এটাকে বলে প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে থাকা। চলো, অনেক হলো, এবার ফেরার পালা। বাড়িতেও আমার জন্য কিছু মানুষ অপেক্ষা করছে, তাদের জন্য তো আমায় ফিরতেই হবে। তবে যাওয়ার আগে ডুয়ার্সকে কথা দিয়ে গেলাম, এবার এলে একা আসবো না,
সেই মানুষটাকে নিয়ে আসবো যে মানুষটা সুযোগ পেলেই অ্যানিমাল প্ল্যানেট বা ডিসকভারি খুলে বসে থাকতো, আমার পিতৃদেব। চিলাপাতায় বাবাকে নিয়ে আসতেই হবে। চলো, এবারের গল্প এই পর্যন্তই। কেমন লাগলো চিলাপাতার গল্প জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। যারা প্রথম দেখছো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। কেমন? ভালো লাগলে তবেই। দেখা হচ্ছে আবার আগামী সোমবার। ধামাকা সিরিজ নিয়ে আসছি এবার, আমার স্বপ্নের সেই লাদাখ। তাহলে সবাই তৈরি থেকো, সুস্থ থেকো আর আমার অপেক্ষায় থেকো। আজকের মতো মেঘ পিয়ন সাইনিং অফ।